শত বাধা বিপত্তির পরেও নিজেকে সমাজের সঙ্গে মানিয়ে নেওয়াই হলো প্রকৃত কাজ। তাই প্রত্যেকের উচিত নিজেকে সমাজের সঙ্গে মানিয়ে চলা। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের যে ক্লাসটি করতে চলেছি তা হলো সপ্তম শ্রেণীর রাজ্য সরকার কিভাবে কাজ করে তার পার্ট 2। ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবে। পার্ট 1-এ আমি তোমাদের রাজ্য সরকার কিভাবে কাজ করে সেই সম্পর্কে অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। তাই পার্ট 2-তে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেব এবং যাদের নোট বই আছে অথবা টেক্সট বই আছে সেই প্রশ্নগুলি তোমরা দাগিয়ে নিতে পারো। হাউ ডাজ দ্য স্টেট গভর্নমেন্ট ওয়ার্ক, মানে রাজ্য সরকারের কাজ কি। তো প্রথমে আমরা যে প্রশ্নটা এই ক্লাসের শেষে আমি তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ একের মানের প্রশ্নও অনেকগুলি বলে দেব, তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে প্রথম প্রশ্ন তা হলো সরকারের কয়টি স্তর, সরকার কয়টি স্তরে কাজ করে ও কি কি। সরকার, আমাদের দেশের সরকার 3টি স্তরে কাজ করে, যথা স্থানীয় সরকার, রাজ্য সরকার এবং জাতীয় সরকার। অর্থাৎ স্থানীয় স্তর, রাজ্য স্তর এবং জাতীয় স্তর, এই 3টা পর্যায়ে আমাদের কি করে সরকার কাজ করে। এবার প্রশ্ন হলো গণতন্ত্রে জনগণ কিভাবে সংগঠিত হয়। ঠিক আছে, তো জনগণ, গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ কিভাবে সংগঠিত হয় না, গণতন্ত্রে জনগণ তাদের মতামত প্রকাশ করার জন্য সভা সমিতি সংগঠিত করে, সকলের বিরুদ্ধে প্রয়োজনে প্রতিবাদ জানাতে পারে, নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার গঠন করে। অর্থাৎ জনগণ প্রতিবাদ জানানোর অধিকার আছে, নিজের মত প্রকাশ করার অধিকার আছে, বিরোধিতা করার অধিকার আছে, এই সব কিছুকে নিয়ে কি ভোটের মাধ্যমে অর্থাৎ নিজের মতামত প্রকাশ করে সরকার গঠন করতে পারে। এবার প্রশ্ন হলো শাসক দল কাকে বলে। তো শাসক দল কাকে বলে আমি তোমাদের আগের পার্টে বুঝিয়েছি, তবু আরো একবার বলে দিচ্ছি শাসক দল কাকে বলে। অর্থাৎ যে দল শাসন করে তাকেই বলা হয় শাসক দল এক কথায়। কিন্তু নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে সেই দলকে সরকারের পক্ষ বা শাসক দল বলা হয়। উদাহরণ যেমন ধরো ত্রিপুরার ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে। ঠিক আছে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তাকেই বলা হয় কি শাসক দল। ঠিক আছে, এবার তোমাদের যে প্রশ্নটা আসলো সেটা হলো বিরোধী দল কাকে বলে। না, বিরোধী দল বলতে কি বোঝায় বা বিরোধী দল কাকে বলে, যেমন ধরো নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না এবং সরকার গঠনে অসমর্থ সেই দলকে বিরোধী দল বলে। ত্রিপুরার বিরোধী দল হলো ত্রিপুরা মতা পার্টি। ঠিক আছে, তো যেমন ধরো যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না সেই দলকেই কি বলা হয়, বিরোধী দল বলা হয়। অর্থাৎ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না বা সরকার গঠন করতে পারে না সেই দলকে বিরোধী দল বলা হয়। তাহলে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে ত্রিপুরার কোন দল বিরাজমান, তাহলে তোমরা কি দিবে, বিজেপি, এবং বিরোধী দল ত্রিপুরা মতা। ঠিক আছে, এবার যে প্রশ্ন সংখ্যাগরিষ্ঠ দল বলতে কি বুঝো। সংখ্যাগরিষ্ঠ দল বলতে কি বুঝো, এটা তোমাদের একটা কমন প্রশ্ন। অর্থাৎ রাজ্য বিধানসভা নির্বাচনের পর যে রাজনৈতিক দল মোট আসনের অর্ধেকের বেশি সংখ্যক আসন পেয়ে থাকে সেই দল সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে পরিচিত। সংখ্যাগরিষ্ঠ বলতে যে দল সরকার গঠন করে, যে দল মোট আসনের অর্ধেকের চেয়ে বেশি আসন পেয়ে থাকে এবং সরকার গঠন করে তাকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ দল। তারপর বলা হয় শাসক দল এবং বিরোধী দল বলতে কি বুঝো। অর্থাৎ যে দল সরকার গঠন করে সে হলো শাসক দল আর বিরোধী দল হলো যারা সরকার গঠন করতে পারেনি। তবু আমি তোমাদের বলে দিচ্ছি, অর্থাৎ শাসক দল হলো রাজ্য বিধানসভা নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাকে বলা হয় শাসক দল এবং অবশিষ্ট যে দল থাকে সেই দলগুলিকে বলা হয় বিরোধী দল। এবার হলো রাজ্যপালের ভূমিকা লিখো। তাহলে আমরা জানি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী আর ওইদিকে হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ঠিক আছে, তাহলে রাজ্যপালের ভূমিকা কি
না রাজ্যপাল হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যের সরকার যাতে সংবিধানের নিয়ম কানুন মেনে রাজ্য শাসন করে সে বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থাৎ রাজ্যপাল হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের যে অন্যান্য মন্ত্রীরা যাতে তাদের আইন শৃঙ্খলা বজায় রেখে শাসন কার্য পরিচালনা করেন এটাই তিনি দেখাশোনা করেন। এবার প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী কিভাবে নিযুক্ত হয়। এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মুখ্যমন্ত্রী কিভাবে নিযুক্ত হয়। ঠিক আছে, মুখ্যমন্ত্রী নিযুক্ত হয় কিভাবে এটা তোমাদের আমি বলে দিচ্ছি যে মুখ্যমন্ত্রী কিভাবে নিযুক্ত হয়। রাজ্যের বিধানসভার নির্বাচন পর্ব সম্পূর্ণ হওয়ার পর যে রাজনৈতিক দল সব থেকে বেশি আসন লাভ করে সেই দলের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়। অর্থাৎ রাজ্যের রাজনৈতিক দল নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর অর্থাৎ সরকার গঠন করার পর যখন যে সরকার গঠন করার পর দেখা যে দল সবচেয়ে বেশি আসন লাভ করে সেই দল থেকে একজনকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। তারপর হলো কোয়ালিশন সরকার বা জোট সরকার বলতে কি বুঝো। আমরা জানি জোট সরকার কি এবং কোয়ালিশন সরকার কি বা শুনি, ঠিক আছে, যদিও তোমরা সবটা জানো না তাই এখন থেকে তোমাদের জানতে হবে যদি তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এগিয়ে যেতে চাও। তাহলে কোয়ালিশন সরকার বা জোট সরকার কাকে বলে না, কোয়ালিশন সরকার বা জোট সরকার বলতে বোঝায় কখনো কখনো নির্বাচনে কোনো একটি নির্দিষ্ট দল বিধানসভা বা লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। এক্ষেত্রে কয়েকটি দল একত্রিত হয়ে সরকার গঠন করে থাকে। এরূপ সরকারকে কোয়ালিশন সরকার বা জোট সরকার বলা হয়। অর্থাৎ কখনো কখনো দেখা যায় যে নির্বাচনে একটা দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে অন্য একটি দল এবং সেই দলটা মিলে যে সরকার গঠন করেছে সেটাকে বলা হয় জোট সরকার। এবার হলো বিধায়ক কারা, কিভাবে নির্বাচিত হন এবং বিধায়কদের কাজ কি সেই সম্পর্কে আমি তোমাদেরকে আগেও বলেছি বিধায়ক কারা, তবু আবার একবার বলছি যে বিধায়ক কারা এবং বিধায়ক কিভাবে নির্বাচিত হয় এবং বিধায়কদের কাজ কি। বিধায়ক হলো যারা রাজ্যের বিধানসভা ক্ষেত্রের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন তাদের বিধায়ক বলা হয়। অর্থাৎ রাজ্যের বিধানসভা ক্ষেত্রের প্রতিনিধি হিসাবে যে 60 জন প্রতিনিধি থাকে, যে একজন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন তাদেরকে বলা হয় কি বিধায়ক, মানে প্রত্যেকজনকেই বিধায়ক বলা হয় বা এমএলএ বলা হয়। নির্বাচন এবার প্রশ্ন হলো কিভাবে অনুষ্ঠিত হয়। অর্থাৎ নির্বাচন প্রতিটি বিধানসভা এলাকায় প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রার্থীদের মধ্যে ওই অঞ্চলের সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন করা হয়। জনগণ ভোটদানের মধ্য দিয়ে নির্বাচন করে থাকেন।